নমস্কার, দ্য নিউজ কাউন্টার.is এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। আজকে আপনারা সকলেই জানেন, রীতিমতো ধুমধাম করে দীঘাতে জগন্নাথ ধাম প্রতিষ্ঠা সুসম্পন্ন হয়েছে। আমাদের অন্যান্য আর যা খবর, অর্থাৎ বড়বাজারে 14 জন পুড়ে মারা যাওয়া থেকে এরকম নানা আরও অকিঞ্চিতকর খবর এই দীঘার জগন্নাথ ধামের খবরের দাপটে সামনে আসার সুযোগ পায়নি। আর এই জগন্নাথ ধামের এমনই মাহাত্ম্য যে জগন্নাথ ধামের টানে কুণাল ঘোষ থেকে দিলীপ ঘোষ সকলে হাজির হয়ে গিয়েছে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্ভবত শঙ্করাচার্যের পরে একমাত্র ব্যক্তি যিনি কোনো ব্যক্তিগত উদ্যোগে একটা ধামকে প্রতিষ্ঠা করলেন। কারণ ভারতীয় যে রিচুয়াল বিধান, তাতে শঙ্করাচার্য ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে আমাদের 4টি ধাম প্রতিষ্ঠা করেছিলেন, আপনারা জানেন। তার মধ্যে অবশ্যই পুরীর শ্রীক্ষেত্র হিসেবে পরিচিত যে ধাম, যদিও বিভিন্ন রকম বিতর্ক জগন্নাথ ধামকে নিয়ে পুরীটাতেও আছে, সেটা পুরনো কথা। ওটা একটা সময় শবরদের জগন পুজোর জায়গা ছিল, গাছের তারা আরাধনা করতেন। পরবর্তীকালে বৌদ্ধরা সেটাকে 3 পিস উডে কনভার্ট করেন, ধর্ম বুদ্ধ সংঘ। এবং তারও পরবর্তীকালে বল্লাল সেনের বাবা বিজয় সেনের আমলে পুরী জয় করবার পর ওই বৌদ্ধ বিহার বৌদ্ধদের কাছ থেকে কেড়ে নিয়ে হিন্দু মন্দিরে পরিণত করা হয়েছিল। এবং আপনারা খেয়াল করলে দেখবেন, জগন্নাথ মন্দির, হিড়িম্বা মন্দির বাদ দিলে পারে সম্ভবত একমাত্র মন্দির যেখানে কাঠের মূর্তি। বাকি সমস্ত প্রতিষ্ঠিত মন্দিরে হয় ধাতুর মূর্তি, না হলে পাথরের মূর্তি। সেটা অন্য বিতর্ক, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। আজকে আমাদের রাজ্যে যেটা ঘটেছে সেটা সত্যি সত্যি একটা অর্থে ঐতিহাসিক। এবং আমি সরকারি বিজ্ঞাপনে দেখলাম যে দীঘাকে সরাসরি জগন্নাথ ধাম বলে উল্লেখ করা হয়েছে। তার মানে আমরা ধরে নেব যে এটা একটা অফিসিয়াল স্টেটমেন্ট। আর আমি পাশাপাশি এটাও মনে করি এই ঐতিহাসিক ঘটনা আর একটা পাশাপাশি যে ঘটনা ঘটিয়েছে সেটা হচ্ছে আমাদের সংবিধানের মূল যা স্পিরিট, তার ঐতিহাসিক উল্লঙ্ঘন। আমাদের সংবিধানের প্রস্তাবনায় যে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে, তার মানে হচ্ছে এটাই, গ্রাউন্ড রিয়ালিটিতে ট্রান্সলেট করলে দাঁড়ায় যে সরকার কোনো ধর্মীয় উপাসনারকেই আলাদাভাবে পৃষ্ঠপোষকতা করবে না, সরকারি কোষাগার থেকে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বানানো হবে না। যে কারণে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের আদেশ পাওয়ার পরও সরকারি কোষাগার থেকে অন্তত আনুষ্ঠানিকভাবে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হয়নি। তার জন্য আলাদা একটা ট্রাস্ট বানানো হয়েছে এবং ভক্তজনের দানে সেই রাম মন্দির তৈরি হয়েছে। এখানে সরাসরি সরকারি কোষাগার থেকে টাকা এনে জগন্নাথ দেবের মন্দির বানানো হয়েছে। এবং আইন বাঁচানোর জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে, হিডকো এর নোডাল এজেন্সি ছিল, এটাকে একটা সাংস্কৃতিক বিনিময় কেন্দ্র বা কালচারাল সেন্টার হিসেবে অফিসিয়ালি দেখানো হয়েছে। কারণ মন্দির বানানো বললে পারে সংবিধান যে লঙ্ঘিত হতে পারে সেটা নিশ্চয়ই তারা খেয়াল করেছিলেন। কিন্তু বাস্তবে আমরা যখন দেখলাম, যেটা প্রচারের পর্বে এলো, সরাসরি দেখা গেল যে পশ্চিমবঙ্গ সরকার বিজ্ঞাপন দিচ্ছেন। শুভেন্দু অধিকারী একটা হিসেবও দিয়েছেন, কয়েক কোটি টাকা বিজ্ঞাপনের পিছনে খরচ হয়েছে এবং বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার জগন্নাথ ধাম তৈরি করবে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এইটা যে রেনেসাঁর বাংলা, তথাকথিত রেনেসাঁর বাংলা, বুদ্ধিজীবীদের বাংলা, প্রগতিশীল সুশীল সমাজের বাংলা, সেখানে কেউ দাঁড়িয়ে একটা প্রশ্ন করল না যে সরকারিভাবে সংবিধানকে লঙ্ঘন করে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে মন্দির তৈরি করা হলো, এটা কতটা বিপজ্জনক প্রেসিডেন্স তৈরি করবে। আমরা এটা জানি, বিশেষ করে আজকে যে জাংচারে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে ধর্ম এবং রাজনীতিকে মিলিয়ে দেয়া, রাষ্ট্র এবং ধর্মকে মিলিয়ে দেয়া
প্রত্যেক কটা পদক্ষেপ ভয়ঙ্করভাবে বিপজ্জনক হতে পারে। স্বাধীনতার পরপর নেহরু যেটা বুঝেছিলেন, এবং নেহরু সেটা বুঝেছিলেন বলেই যখন 1949 সালে ওই বাবরি মসজিদে রামলালা ঢুকিয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে রামলালা নিজের থেকে উদ্ভূত হয়েছেন সেখানে রাতারাতি, রামলালা বিরাজমান, নেহরু বলেছিলেন যে ওই রামলালাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হোক মন্দির থেকে। কিন্তু সেদিন বল্লভভাই প্যাটেল এবং গোবিন্দ বল্লভ পন্তরা নেহরুকে সে কাজে বাধা দিয়েছিলেন। 1951 সালে যখন প্রথম রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদ তিনি সোমনাথের নবনির্মিত মন্দির উদ্ঘাটনের কাজে গিয়েছিলেন, নেহরু তাকে বারণ করেছিলেন যে আপনি রাষ্ট্রের টাইটুলার হেড, রাষ্ট্রপ্রধান আপনি আনুষ্ঠানিকভাবে, 3টে বাহিনীর প্রধান আপনি নিজে, আপনি কোনো মন্দির উদ্ঘাটনে যাবেন না, এটা সংবিধানের ধারণার পরিপন্থী। রাজেন্দ্র প্রসাদ নেহরুর বারণ শোনেননি, তিনি সেদিনকে সোমনাথের মন্দির উদ্বোধনে চলে গিয়েছিলেন। এবং মন্দির মসজিদের রাজনীতি আজকে আমাদের কোথায় এনে দাঁড় করিয়েছে আমরা সেটা খুব পরিষ্কার দেখতে পাচ্ছি। কিন্তু সরাসরি সরকারি কোষাগার থেকে মন্দির তৈরি করে দেয়া, এটা মোদিরাও সাহস করেননি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করে দেখিয়েছেন, এবং তার থেকেও বড় কথা, আমাদের বাঙালি মানুষের আজকে দৈন্য এতটাই যে এ ব্যাপারে সিরিয়াস কোশ্চেন রেজ করবার মতো, সরকারের পয়সায়, আমার আপনার করের পয়সায় এটা করা যায় না। মন্দির করলেও করা যায় না, মসজিদ করলেও করা যায় না, চার্চ করলেও করা যায় না। দ্বিতীয় কথা, পাশাপাশি আর একটা বিষয় থাকে, আমাদের মিড ডে মিলে বাচ্চাদের খাবারের জন্য আমরা প্রতিদিন দিই 6 টাকা 19 পয়সা প্রাইমারি স্তরে, উপরের স্তরে আর সামান্য কয়েক টাকা বেশি। এটা বাড়ানো সম্ভব হচ্ছে না কারণ টাকা নেই। আমাদের পার্শ্ব শিক্ষক যারা কার্যত এই মুহূর্তে স্কুল শিক্ষা যেটুকু টিকে আছে, তাদের বেতন আমরা বাড়াতে পারছি না কারণ টাকা নেই। যারা মিড ডে মিলে সহায়িকার কাজ করেন, আপনারা সবাই জানেন, তাদের মাসিক বেতন হচ্ছে 2000 টাকা, তাও বছরে 10 মাস, অর্থাৎ সারা বছরের বেতন হচ্ছে 20,000 টাকা। এটা বাড়ানো সম্ভব হচ্ছে না। আর বাড়ানো সম্ভব হচ্ছে না বললে ভুল হবে, কারণ আন্দোলন করে বেড়েই 2000 টাকা হয়েছে। অবস্থা সহজেই অনুমেয়, কারণ টাকা নেই। সেরকম একটা জায়গাতে 250 কোটি টাকা খরচ করে আরবান ডেভেলপমেন্টের বাজেট থেকে নিয়ে হিডকোকে নোডাল এজেন্সি করে এই জগন্নাথ ধাম তৈরি করা হয়েছে। এবং সেই জগন্নাথ ধামে আমি আবারও বললাম যে কুণাল ঘোষ থেকে দিলীপ ঘোষ সকলে উপস্থিত হয়েছে। আর একটা বিষয় যেটা আপনাদের দৃষ্টিগোচর করব, গণশক্তিতে একটা খবর হয়েছিল, প্রথমে গণশক্তির খবরটাই সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে, দীঘাতে প্রচার চালানো হচ্ছে যে জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন কেউ নিরামিষ খাবেন না। আজকে যখন খবরটা প্রকাশিত বা প্রচারিত হয়, তারপরে সবাই রীতিমতো রেড়ে করে ওঠে এবং তারা বলে খবরটা ফেক খবর, খবরটার কোনো বাস্তব ভিত্তি নেই। আমার একটু খটকা লাগে, এবং আমি যখন খোঁজ করতে যাই তখন আমি প্রথমে একটি নাম পাই যে অশোক চন্দ্র, যিনি নাকি ওখানকার হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা, তাকে কোট করে খবরটা করা হচ্ছে। তারপরে আমার কাছে একটা অডিও ভিজুয়াল ক্লিপ আসে, যেখানে আমি দেখি যে রীতিমতো প্রচার চলছে এই নিরামিষ খাওয়ার পক্ষে। আমি অশোক চন্দ্রের ফোন নাম্বারটা জোগাড় করে যখন সরাসরি কথা বলি আজকে, তখন আমি জানতে পারি যে অশোক চন্দ্র হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা হিসেবে ওই অ্যাপিলটা করেননি। তিনি দাবি করেন তিনি ওই অ্যাপিলটা করেছেন পদ্মা 1-এর পঞ্চায়েতের প্রধান হিসেবে। দীঘা এবং নিউ দীঘা মিলিয়ে দুটো জিপি আছে, পদ্মা 1, পদ্মা 2। উনি পদ্মা 1-এর প্রধান হিসেবে এই অ্যাপিলটা করেছেন, এবং তিনি বলেন যে হিন্দু ভাবাবেগের কথা মাথায় রেখে আমি এই অ্যাপিলটা করেছি,
তবে কে শুনবে না সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এখন অবধি যা প্রবণতা, আমি যেটুকু খবর পেয়েছি, অধিকাংশ হোটেল মালিক এবং ওখানে যে পর্যটকরা গেছেন তারা অবশ্য তৃণমূলের এই পঞ্চায়েত প্রধানের আবেদনে খুব একটা কর্ণপাত করেননি। কিন্তু প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে এইটা যে এখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা যখন দেখেছি এই ধরনের নানা বিধি নিষেধ চাপানোর কথা যখন শুরু হয়েছিল, সেটা প্রথমে এরকম নিচু তারেই শুরু হয়েছিল, পরে সেটা ওপরের দিকে ক্রমশ উঠে আসে এবং গর্জন তথা হুঙ্কারে পরিণত হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচিত পঞ্চায়েত আমাদের পলিটিক্যাল এক্সিকিউটিভের মধ্যে পড়ে, প্রশাসনের বাইরে কিছু না। আমাদের জেলা পরিষদের যিনি সভাধিপতি তিনি রাষ্ট্রমন্ত্রীর সমান সম্মান পান, স্ট্যাটাস সমান রাষ্ট্রমন্ত্রী এমওএসএ। সুতরাং একজন নির্বাচিত পঞ্চায়েত প্রধান, বিশেষ করে তিনি যখন শাসক দলে, তিনি যখন কোনো অ্যাপিল রাখেন, তারপরে আমরা দেখলাম যে এরকম কোনো কিছু ঘটেনি, কেউ কিছু বলেনি, এটা বলবার জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এবং খাচ্ছি মোড়া খাচ্ছি দেখো, খাচ্ছি মোড়া আহ্লাদির মতো স্টাইলে অনেকেই ফেসবুকে ছবি পোস্ট করছেন যে তারা মাছ বা মাংস ইত্যাদি খাচ্ছেন। কুণাল ঘোষ দেখলাম ছবি দিয়েছেন, সকালে পমফ্রেট খেয়েছেন, বিকেলে কেএফসিতে খেয়েছেন, সন্ধেবেলা ইলিশ মাছ খেয়েছেন, প্রত্যেক কটা তিনি ফেসবুকে ছবি পোস্ট করেছেন। প্রশ্নটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে কিন্তু একবারও বলা হলো না যে আমাদের একজন নির্বাচিত প্রতিনিধি পঞ্চায়েতে তিনি যে বক্তব্যটা বলেছেন এটা দল অনুমোদন করছে না। উল্টো দিকে যেটা বলার চেষ্টা হলো, পুরোটাই হচ্ছে একটা গণশক্তির প্রচার। গণশক্তির প্রচার এতটা শক্তিশালী আমি নিজেও জানতাম না, পরে অবশ্য আমি দেখলাম শুধু গণশক্তি না, বিভিন্ন সংবাদ মাধ্যম, এমনকি নিউজ 18 যার মাননীয় চিফ বিশ্ব মজুমদার সবসময় মমতার সফরসঙ্গী থাকেন, সেই নিউজ 18ও এই খবরটি করেছে যে দীঘাতে মাছ মাংস বন্ধ রাখার অ্যাপিল জানানো হয়েছে। আমি আবারও বলছি যে আজকে সংবিধানকে, এসেন্সকে, তার মর্মবস্তুকে লঙ্ঘন করে যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে কোথাও কোনো জোরালো প্রতিবাদ নেই। নাস্তিক মঞ্চের মতো দুই একটি ছোটোখাটো সংগঠন বিক্ষিপ্তভাবে কোথাও যাদবপুরে, কোথাও কল্যাণীতে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, এটা আমি দেখছিলাম। দ্বিতীয়ত আর একটা ন্যারেশন খুব আমার কাছে কনসার্ন, বিশেষ করে দীঘার যে হোটেল ব্যবসাটাকে আমি দীর্ঘদিন ধরে জানি বলে। দীঘাটাকে এতদিন আমরা দেখে এসেছিলাম একটা সেকুলার ট্যুরিস্ট স্পট হিসেবে। আপনারা নিজেদের উদ্যোগে দীঘার হোটেলগুলোতে সার্ভে চালিয়ে দেখতে পারেন, এখানে যে পর্যটকরা আসেন তার মধ্যে একটা বিরাট সংখ্যক মানুষ আসেন সংখ্যালঘু, এবং তারা যখন আসেন গ্রুপে আসেন, 20 জন 25 জন করে আসেন। দীঘার যে 600 হোটেলের অর্থনীতি সেটা টিকে থাকে হচ্ছে এই সংখ্যালঘু পর্যটকরা, তার একটা বড় সাপোর্ট বেস। আমি এটা বলছি না যে সংখ্যাগুরুরা সেখানে যান না, কারণ এরপরে আমার বক্তব্য শোনার পর কেউ হয়তো দীঘাতে গিয়ে ছবি তুলে পোস্ট করবেন, এই তো আমি সংখ্যাগুরু, দেখুন দীঘার ধারে এসেছি। আমি সামগ্রিক ছবিটার কথা বলছি যে তারা একটা সাবস্টেন্সিয়াল কাস্টমার বেস প্রোভাইড করেন হোটেলিয়ার্সগুলোকে। এখন যদি এই দীঘা একটা নতুন তার আইডেন্টিটিকে প্রিচ করা হচ্ছে জগন্নাথ ধাম অফিসিয়ালি সরকারি বিজ্ঞাপনে, এর যদি কোনো ফলআউট সত্যি সত্যি যদি তীর্থস্থান হিসেবে এটাকে গড়ে তুলতে পারলো না, অথচ সংখ্যালঘুদের মধ্যে একটা রিজার্ভেশন তৈরি হয়ে গেল, কারণ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের বিষাক্ত প্রচার ইতিমধ্যে আমাদের নজরে এসেছে, আমি সেটা পুনরাবৃত্তি করে তাদের বেশি মাইলেজ দিতে চাইছি না, তাহলে কিন্তু সামগ্রিকভাবে একটা সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষিতের বাইরেও অর্থনৈতিক যে একটা ডাইমেনশন থাকে তার ট্যুরিস্ট স্পটের, তার ভার্টিক্যালসগুলো কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে। আর তার থেকেও বড় কথা, এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে সফট হিন্দুত্বের লাইন পিচ করে, না সত্যি কেউ মাছ খেতে বারণ করেনি, আমরা মাছ খাচ্ছি তার ছবি পোস্ট করে,
হিন্দুত্ববাদী যে হিন্দুত্ববাদী আগ্রাসন গোবলয়ের দিক থেকে আসছে, যার সঙ্গে আমাদের বাংলার চূড়ায়ত সংস্কৃতির কোনো মিল নেই, সেটাকে কিন্তু রোখা যাবে না। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, এটা সত্যি কথা। আবার পাশাপাশি এটাও সত্যি, শুধুমাত্র মাছ খাওয়ার ছবি পোস্ট করে গোবলয়ের সাকান্যের রাজনীতিকে পুরো ঢেকে দেওয়া যাবে না। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। আপনাদের কাছে একটা আবেদন, আমাদের কমার্শিয়ালি এই চ্যানেলকে প্রমোট করার কোনো সামর্থ্য নেই। আপনারা যদি মনে করেন যে এই চ্যানেলের বক্তব্য আরও বেশি মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তার জন্য কোনো খরচ হয় না। এটাকে কন্টেন্টগুলোকে পারলে শেয়ার করবেন এবং অবশ্যই মতামত দেবেন আমাদের কমেন্ট বক্সে। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।